গতকাল ঘোষণা এবং ঘোষণা মতোই ডিএ বিজ্ঞপ্তি, 2 কিস্তিতে বকেয়া ডিএ দেবে রাজ্য। গতকালই বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সোমরাজ, 2 কিস্তিতে কিভাবে এই বকেয়া ডিএ দেবে রাজ্য, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের অর্থ দপ্তরের তরফে এই নির্দেশিকা আজকে প্রকাশ্যে এসছে। যদিও 13ই মার্চ এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর, কিন্তু সেই নির্দেশিকায় রাজ্যের অর্থ দপ্তর জানাচ্ছে যে চলতি মাসে অর্থাৎ মার্চ এবং সেপ্টেম্বর এই 2 কিস্তিতে ডিএ দেবে। কিন্তু কোন সময়সীমার জন্য ডিএটা দেবে তুমি জানো? 2008 থেকে 2019 এই বকেয়া ডিএ বাকি রয়েছে সরকারি কর্মচারী এবং পেনশনারদের। রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা যে জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই যে মার্চ মাসে এবং সেপ্টেম্বরে 2 কিস্তিতে দিয়ে দেওয়া হবে, সেটি দেওয়া হবে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019। অর্থাৎ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া দিয়ে 2 কিস্তিতে পাবেন সরকারি কর্মচারীরা। একটি হচ্ছে মার্চ মাস, একটি হচ্ছে সেপ্টেম্বর মাস। এবারে যেটা প্রশ্ন আসে, তাহলে 2009 থেকে 2016 পর্যন্ত বকেয়া দিয়ে কিভাবে পাবেন সরকারি কর্মচারীরা? এক্ষেত্রে রাজ্যের অর্থ দপ্তরের নির্দেশিকা সেখানে বলা হয়েছে যে এই যে ডিএ যেটা পাবেন সরকারি কর্মচারীরা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত, এটা পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞপ্তি আকারে জারি করে দেওয়া হবে। তার কারণ এই একটি যে মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে, সেই মনিটরিং কমিটির সঙ্গে আলোচনা এবং তাদের তরফে যে মোডালিটি অর্থাৎ রূপরেখা ঠিক হবে, তার ভিত্তিতে চূড়ান্ত করা হবে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত বকেয়া ডিএ কিভাবে দেওয়া হবে। অর্থাৎ রাজ্য সরকার বকেয়া ডিএ দেওয়ার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে তারা বলছেন যে মার্চ মাসের অর্থাৎ 1 জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে বকেয়া ডিএটি রয়েছে সেটি 2 কিস্তিতে দিচ্ছে। একটি মার্চ মাসে অর্থাৎ চলতি মাসে, আরেকটি হচ্ছে সেপ্টেম্বরে। কিন্তু এখানেও সরকার বলছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত যে বকেয়া ডিএ রয়েছে সেটি পরবর্তীতে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেবে সরকার যে এই বকেয়া ডিএ কিভাবে তারা দেবে। কিন্তু রাজ্য সরকার নির্দেশিকাতে এটাও জানাচ্ছে যে বকেয়া ডিএ যেটা সরকারি কর্মচারীদের বাকি রয়েছে সেটা রাজ্য সরকার দেবে। কিন্তু প্রাথমিকভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত যে বকেয়া ডিএর পরিমাণ সেটা পরবর্তীতে জানিয়ে দেবে সরকার। প্রাথমিকভাবে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে ডিএর যে ক্যালকুলেশন হবে তার ভিত্তিতে 2 কিস্তিতে রাজ্য সরকার টাকা দেবে। প্রথমটা হচ্ছে মার্চ এবং দ্বিতীয়টা হচ্ছে সেপ্টেম্বর মাসে। বেশ, গতকালই ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে গুপ্ততাণ্ডব, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার বিরোধিতায় চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন নির্বাচন কমিশন ও বিজেপিকে। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলো সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। রবিবার বিধানসভা ভোট ঘোষণা, রবিবারই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এর প্রতিবাদে সোমবার ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমতো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জোরদার। নন্দিনী চক্রবর্তী সিএস ছিল একজন বাঙালি মহিলা। আপনারা
অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে? ঠিক আপনাদের, লজ্জা আপনাদের। হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনে? বাঙালি ছিল। বীর গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। বিজেপির কোথায় কারা কাজ করবে তাদের দেখে দেখে চয়েস করছেন, কিন্তু জেনে রাখুন বিনাশ কালে বুদ্ধি নাশ। যে অফিসারকে পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখবো বাইরের কারা এসে কোন পাড়ায় এসে আস্তানা গড়ছে। একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেবো, সব কটাকে লড়ে নেবো। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। মিটিং করার আগে আপনারা কি করলেন? শশী পাজার বাড়িতে গিয়ে হামলা করলেন। লজ্জা থাকা উচিত আপনাদের। প্ররোচনায় হামলার বদলে আমরা করব না। আগের বার বলেছিলাম বদলা নাই বদল চাই, আর এবার বলছি বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বিজেপিকে বয়কট করো। খেলা হবে এবার দুরন্ত গতিতে, ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। নিউজ 18 বাংলা। মাঝরাতে বেনজির বদল। ভোট ঘোষণার পরেই রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা, 2 দফায় হবে ভোট। রবিবারই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের 2 শীর্ষ আমলাকে বদলে দিল নির্বাচন কমিশন। মুখ্য সচিব পদ থেকে সরানো হয় নন্দিনী চক্রবর্তীকে। তার জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, 1993 ব্যাচের আইএএস অফিসার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব থেকে এবার মুখ্য সচিব। এর আগে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তরের সচিবের দায়িত্বও সামলেছেন। সাম্প্রতিক সময়ে কোনো ভোটের আগে এভাবে কোনো মুখ্য সচিব বদল হয়নি, যা এ রাজ্যে নজিরবিহীন। রবিবার মাঝরাতে মুখ্য সচিবের সঙ্গে স্বরাষ্ট্র সচিবও বদল করা হয়েছে। জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, 1997 ব্যাচের আইএএস অফিসার। নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব থেকে এবার স্বরাষ্ট্র সচিব। এর আগে অ্যাডিশনাল সিইও হিসেবে কাজ করেছেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সচিবের পদেও ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ, নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। রবিবার মাঝরাতে প্রশাসনের শীর্ষ স্তরে বদল, পরদিন সোমবার পুলিশের শীর্ষ পদে বদল। রাজ্যের ডিজি ছিলেন পীযূষ পান্ডে, তার জায়গায় নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। জঙ্গলমহল থেকে অশান্ত পাহাড়, নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। যখনই যেখানে পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানেই ময়দানে নেমেছেন সিদ্ধিনাথ গুপ্তা। এই সিদ্ধিনাথ গুপ্তার হাতে এবার রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব তুলে দিল নির্বাচন কমিশন। এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন বিনীত গোয়েল, তার জায়গায় অজয় কুমার রানারে। কলকাতার পুলিশ কমিশনার পদেও বদল, সুপ্রতিম সরকারের জায়গায় নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা।
জঙ্গলমহল এবং পাহাড়ে অশান্তি মেটাতে অজয় নন্দাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একসময় এসটিএফ এ কাজ করেছেন, সিএম সিকিউরিটিতেও ছিলেন। নিউজ 18 বাংলা। রবিবার ভোট ঘোষণা আর তারপরেই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার পুলিশের শীর্ষ পদেও বদল, আর এ নিয়েই ভোটের বঙ্গে তরজা তুঙ্গে। মাঝরাতে বেনজির বদল। রবিবার ভোট ঘোষণার পর রাতেই পশ্চিমবঙ্গের দুই শীর্ষ আমলাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। কেন এভাবে মাঝরাতে বদল? এই প্রশ্ন তুলে সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। In protest against what the Chief Election Commissioner is doing, we, my party, the All India Trinamool Congress, is walking out for the day. পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা, আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। যার বিরুদ্ধে লড়তে আসছেন তিনি কিন্তু টাইগ্রেস অফ ইন্ডিয়া। যত খোঁচাবেন, ভোট গণনার পর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবেন। ये डर हमें अच्छा लगा। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে কমিশন। প্রশাসনের চেয়ার বদল করে কি হবে? মুখ্যমন্ত্রীর চেয়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশের সিপি। সোমবার পুলিশের এইসব শীর্ষ পদে বদল করে নির্বাচন কমিশন। এ নিয়েও হাওয়া গরম। উনার যে সমস্ত পায়দাস লোকদের, স্থাবকদের উনি বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইড লাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, এই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। পুরো অফিসারটাকেই বদলি করে দিক। বাংলার মানুষের মন তো বদল করতে পারবে না। বাংলার মানুষের মনে পার্মানেন্ট অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে খুশি সরাক, যেখানে খুশি সরাক। বাংলার 10.5 কোটি মানুষ, যার মধ্যে 6.44 লক্ষ এখন রেজিস্টার্ড ভোটার, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অ্যাড্রেস বদল হবে না। এই হৃদয় দপ্তর পাল্টাবে না। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট ঘোষণা হয়েছে রবিবার বিকেলে। আর আজই 144 কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। অর্থাৎ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। জয়ীদের ফের প্রার্থী করেছে বিজেপি। আর 2 জায়গায় প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুর নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু। আর অন্যদিকে আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরনো আসনে ফিরছেন দিলীপ ঘোষ। খড়গপুরের সদরে সব মহিমায় দিলীপ। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, একদিকে 2টো কেন্দ্রে শুভেন্দু অধিকারী কেন, অন্যদিকে দিলীপ ঘোষেই আস্থা বিজেপি? একেবারে দেখো, শুভেন্দু অধিকারী 2টো কেন্দ্রের প্রার্থী হওয়া কোথাও একটা গিয়ে তৃণমূলের প্রতি বিজেপির বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিজেপির কেন্দ্রীয় টিম রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সরাসরি এই নির্বাচনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তারা ছুড়ে দিচ্ছেন, এবং সেই কারণেই ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা। এবং একই সঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা দেখার আগেই কিন্তু বিজেপির তরফ থেকে এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে তাদের প্রার্থী তালিকা ঘোষণার মাধ্যমে। ফলে কোথাও একটা গিয়ে বিজেপির তরফ থেকে তাদের কর্মীদের কাছেও এই বার্তাটা পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছেন যে তারা এই নির্বাচনের জন্য একেবারে রেডি, এবং তাদের যে বেস্ট প্লেয়ার অর্থাৎ লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা, তিনি
একেবারে সমরে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই বার্তা দেওয়াই একদিকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার পেছনে একটা বড় কারণ বলে কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে আমরা জানতে পারছি। এর পাশাপাশি যদি দিলীপ ঘোষের কথা দেখা যায়, দিলীপ ঘোষকে প্রার্থী করার পেছনেও কিন্তু দুটো মূলত ভাবনা কাজ করেছে কেন্দ্রীয় নেতৃত্বর। এক, পুরনো নতুনের যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বকে ঘুচিয়ে ফেলে একেবারে সমস্ত কর্মীকে অন গ্রাউন্ডে নামিয়ে যাতে তারা কাজ করেন সেটার বার্তা দেওয়া, দিলীপ ঘোষকে পুরনো জায়গায় ফিরিয়ে এনে, এবং একই সঙ্গে দিলীপ ঘোষের মতো সিনিয়র লিডার যার একটু দূরত্ব বেড়েছিল দলের সঙ্গে, সেই দূরত্ব ঘুচিয়ে এনেও দলের যে ভরসাযোগ্য কোনো আসনকে ফিরিয়ে আনা। তার কারণ কেন্দ্র নেতৃত্ব তরফ থেকে এই আসন ঘোষণা করার আগে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং দেখা হয়েছে যে কোন কোন কারণে বেশ কিছু জেতার সম্ভাবনা থাকা আসনও তারা হেরেছিলেন 2024 নির্বাচনে। সেই জায়গা থেকেই কিন্তু দিলীপ ঘোষকে খড়গপুরে ফেরানোর সিদ্ধান্ত বলে আমরা জানতে পারছি। বেশ, অন্যদিকে খড়গপুর সদরে সমহিমায় দিলীপ ঘোষ আর দুই কেন্দ্র থেকে লড়বেন 2026 ভোটে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রে। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য তিনি দলের কাছে আবেদন করেছিলেন। দিলীপ ঘোষকে ফেরানো হচ্ছে তার পুরনো জায়গায়। সবাই সব জায়গায় ফিরছে, সর্বস্পর্শী প্রার্থী তালিকা তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে আছেন, বিভিন্ন পেশার মানুষ আছেন। এই নির্বাচনটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস নয়, এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল বনাম মামাটি মানুষ। দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার করবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, বাংলার সরকার আর বাংলার মুখ্যমন্ত্রী এটা বদলানোর ক্ষমতা বিজেপির 14 পুরুষের নেই। নন্দীগ্রামের সান্ত্বনা পুরস্কার, নন্দীগ্রাম গোহারা হারবেন, তাই সস্তা প্রচারে ভোটের কদিন ভেসে থাকার জন্য ভবানীপুরে দাঁড়াচ্ছেন। বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, 144 কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, আর পুরনো আসনে ফিরছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরে সমহিমায় দিলীপ ঘোষ। নতুন কিছু ছিল না, আমি খড়গপুরে ছিলাম, মাঝখানে বাইরে গেছিলাম, পার্টি মনে করেছে আমাকে ওখানে লড়ার লাভ, তাই তারা আমার নাম ঘোষণা করেছেন। হ্যাঁ, তো জেতার জন্যই লড়বো, পছন্দের আসন। আমরা টার্গেট রেখেছি খড়গপুরের ঐতিহাসিক 1 লক্ষ ভোট বিজেপিকে পেতে হবে। বিজেপির লড়াই বিজেপির সঙ্গে, টার্গেটটাকে বাড়িয়ে মার্জিনটাকে বাড়াবো। 26-এও বামবাজি তরুণ মুখ, এক ঝাঁক তরুণ নেতাকে প্রার্থী করল সিপিআইএম। মীনাক্ষী থেকে দীপশিতা, সায়ন থেকে ময়ূক, সায়নদীপ কলতান সিপিআইএম এর প্রার্থী তালিকায়। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, আমরা 2021-এও দেখেছিলাম যে বামেদের যে প্রার্থী তালিকায় ছিল সেখানে তরুণেই প্রাধান্য ছিল, এবং 2026-ও একই ছবি। এবং আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 192 কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম, সেখানে 28 জন মহিলা মুখ। সিপিআইএম এর তরফ থেকে সিপিআইএম এর বিরুদ্ধে একটা অভিযোগ বারবার উঠেছে যে পাকা চুল বা সাদা চুল ছাড়া নেতা হওয়া যায় না, প্রার্থী হওয়া যায় না। সেই অভিযোগ খণ্ডন করতে চাইছে এবার বামফ্রন্ট। সে কারণেই মনে করা হচ্ছে বামফ্রন্টের যে প্রার্থী তালিকা 192 জনের আজ প্রকাশ্যে এনেছেন বিমান বসু, মোহাম্মদ সেলিমরা, সেখানে এক ঝাঁক তরুণ মুখ। 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম তরুণদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছিল বামেদের প্রার্থী তালিকায়। এবারও 24-এর লোকসভা নির্বাচনেও তার অবস্থা ঘটেনি, একাধিক নতুন মুখ বা তরুণ মুখ দেখা গিয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে সেই একই পন্থা অবলম্বন করলো এবার বামেরা, সেটা বলাই বাহুল্য। তার কারণ একদিকে নোয়াপাড়া থেকে আরম্ভ করে দমদম প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তরুণের তারুণ্যের প্রজ্জ্বলতা। তার কারণ নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি দাসকে করা হয়েছে খর্দায় প্রার্থী, দমদম উত্তর থেকে করা হয়েছে দীপশিতা ধরকে প্রার্থী, বরানগর থেকে সায়নদীপ, দমদম থেকে ময়ূক বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে, সপ্তর্ষি দেবকে রাজারহাট নিউ টাউনে রাখা হয়েছে, পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে কলতান দাশগুপ্তকে, এছাড়া উত্তরপাড়া থেকে প্রার্থী করা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সুতরাং এক ঝাঁক তরুণ মুখ যাদেরকে আমরা প্রায় 2024-এর লোকসভা নির্বাচনেও দেখেছিলাম, 2026-এর বিধানসভা নির্বাচনেও আমরা দেখছি সেই একই তরুণ মুখ রাখা হচ্ছে।
সুতরাং বামেদের তরফ থেকে যে প্রচেষ্টা বারবার আনা হচ্ছে, নতুন মুখ, তরুণ মুখদের সামনে রেখে যুব সম্প্রদায়কে তারা যেমন ভোট বাক্সে টানতে চাইছে আবারও নতুন করে, ঠিক তেমনই পুরনোদের যে ভরসা, সেই ভরসাকেও তো নতুনদের মুখ দিয়ে বামেরা ফেরানোর চেষ্টা করছে তাদের ভোট ব্যাংকে। সবটা মিলিয়ে বামেদের যে প্রার্থী তালিকা 192 জনের, যার মধ্যে 28 জন মহিলা মুখ রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্মিতা। আমাদের কর্মীরা, আমাদের পার্টি উত্তরপাড়াতে তারা নিজেদের পায়ের মাটির নিচে মাটি শক্ত করে দাঁড়িয়ে আছে। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। নির্বাচন আমাদের কাছে একটি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটির সাথে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। কঠিন তো যে কোনো লড়াই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মানি মাসেলের বিরুদ্ধে লড়াই, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, বিরাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সেটা বালি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, কঠিন লড়াই, কিন্তু সেই কঠিন লড়াইও আমরা আমাদের রাজনীতির কথা বলবো, আমাদের আদর্শের কথা বলবো। আমরা নির্বাচনে নামি যাতে আমরা জিততে পারি, এবং আমরা আমাদের জেতা বলতে আমাদের ব্যক্তির জেতা মনে করি না। আমরা জিতলে তবেই বাংলার খেটে খাওয়া মানুষ, গরিব, পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষ, মহিলারা, যারা যে সমস্ত বেকার ছেলেমেয়েরা চাকরি না পেয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদের সবার জয় হবে। আমরা চাই বাংলার মানুষ জয়যুক্ত হোক। 26-এও বামবাজি তরুণ মুখ এবং মানস মুখোপাধ্যায় কামারহাটিতে প্রার্থী করা হয়েছে মানস মুখোপাধ্যায়কে। অন্যদিকে যাদবপুরে সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিআইএম এর প্রার্থী ঘোষণার পরই প্রচারে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লড়াই তো খুব তীব্র হবে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুর্নীতির পক্ষে থাকবো না দুর্নীতির বিরুদ্ধে। বাংলার যা ঐতিহ্য তাতে আমি বিশ্বাস করি মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকবে। গোটা রাজ্যের জন্য যা ইস্যু, গোটা দেশের জন্য যা ইস্যু, সেই ইস্যুটাও এই কেন্দ্রের ক্ষেত্রে প্রয়োজন। ওরা ধর্মকে ব্যবহার করতে চাইছে রাজনীতিতে, তৃণমূল বিজেপি উভয়ই। ওটাই আমাদের আক্রমণের লক্ষ্য এবং সেখানেই আমরা জয়ী হব। বামেদের প্রথম প্রার্থী তালিকায় নাম সাবিনা ইয়াসমিনের। নদিয়ার